সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় ঘূর্ণিঝড় রোয়ানু, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শামসুদ্দিন আহমেদ, পরিচালক, আবহাওয়া অধিদপ্তর। মাঝখানে আছেন ডক্টর এ আতিক রহমান, পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ, এবং ওই প্রান্তে আছেন অধ্যাপক ডক্টর এস এম মাকসুদ কামাল, চেয়ারম্যান, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। দুর্বল হয়ে ঘূর্ণিঝড় রোয়ানুর বাংলাদেশ অতিক্রম, উপকূল জুড়ে ঝড়ো বাতাস, ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাস, বিভিন্ন জেলায় নিহত 23, ব্যাপক ক্ষয়ক্ষতি। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে রাজধানীতে দিনভর বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ। নৌপথে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছে না নৌ পুলিশ ও কোস্টগার্ড, জলদস্যু আতঙ্কে যাত্রীরা, জনবল সংকটকে দায়ী করছে সরকার। কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক হত্যার ঘটনায় আইএসের দায় স্বীকার, সংগঠনটির নিজস্ব সংবাদ সংস্থার খবর। মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ। বিভিন্ন আচার অনুষ্ঠানে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন, উপাসনাগুলোতে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা। এ পর্যন্ত আমরা যা জানতে পেরেছি যে এই রোয়ানুর আঘাতে এখন পর্যন্ত 23 জন মারা গেছে বিভিন্ন জেলায়। তো আমাকে কি একটু বলবেন যে এই নামটা, এই যে রোয়ানু নামটা কি করে আসলে, নামকরণটা কি করে হয় এবং কোন কোন অঞ্চলে এই নামগুলো কি পরবর্তীতে থাকে? আমি তো আর দ্বিতীয়বার আমি দেখিনি। কিভাবে নামগুলো সিলেকশন হয়, পদ্ধতিটা কি? হ্যাঁ, আমি আপনার অবগতির জন্য জানাতে চাচ্ছি যে 1970 সালে যখন ঘূর্ণিঝড়ে বাংলাদেশ আক্রান্ত হয়, পরে বিশ্ব আবহাওয়া সংস্থা এবং এসক্যাপ, মানে 12 নম্বরের কথা বলছেন আপনি? জি, বিশ্ব আবহাওয়া সংস্থা এবং এসক্যাপ মিলে একটি সংগঠন এখানে গড়ে তোলেন। সেটি হলো WMO এসক্যাপ প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোন ফর দি বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যারাবিয়ান সি। এবং এই সভাটি যে এটি গড়ে তোলা হবে সেটি ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। কোন সালে এটা? 1970 সালে। 70 সালে, জি, ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। সেখানে তখন সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে বে অফ বেঙ্গলের আশেপাশের যে দেশগুলো আছে, যেমন বাংলাদেশ, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, মালদ্বীপস, ওমান আছে এবং সর্বশেষে এবার ইয়েমেন এর সঙ্গে সদস্য হয়েছেন। তো এই দেশগুলো নিয়ে গড়ে তোলা হয়েছে WMO এসকেপ প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোনস। এভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটি আছে, যেমন প্যাসিফিকের ওদিকে আছে টাইফুন কমিটি, তো 60টি আছে। তো এই WMO এসকেপ প্যানেলের মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কারণ এর আগে যে ঘূর্ণিঝড়গুলো হতো সেগুলোকে আমরা চিহ্নিত করতাম যে কোন তারিখে আঘাত করেছে, কত সরে। 70-এর সাইক্লোন কিংবা 65-র সাইক্লোন, 12ই নভেম্বরের সাইক্লোন। পরবর্তীকালে দেখা গেল যে একই দিনে হয়তো দুটো সাইক্লোন আছে, তাহলে আমি একে চিনতে পারবো কিভাবে যে কোন সাইক্লোনে আমি ক্ষতিগ্রস্ত হলাম, কতজন হলো। তখন সিদ্ধান্ত হলো যে নামকরণ করা হবে এবং প্রস্তাব করা হলো যে এই সদস্য দেশ থেকে, প্রতিটি সদস্য দেশ থেকে 10টি করে নাম দেয়া হবে। এবং সেই হিসাবে বাংলাদেশ নাম দিয়েছে, ভারত দিয়েছে, পাকিস্তান দিয়েছে, ওমান দিয়েছে। তো এই নামগুলোকে একটা ম্যাট্রিক্স আকারে সাজিয়ে রাখা হয়েছে যে একটা কলামে যখন নাম শেষ হয়ে যাবে তখন পরবর্তী সিকোয়েন্সে আরেকটা নাম আসবে। এইভাবে এবার মালদ্বীপের নামটা এসছে। এবং আমি যতটুকু মনে করতে পারি, যেমন সাইক্লোন সিডর নামটি এসছিল ওমান থেকে। তো এইভাবে এবারের মালদ্বীপের নামটি এসছে আপনার রোয়ানো। মালদ্বীপের ভাষায় এটি হলো যে নারকেলের যে শুকনো হয়ে গেলে ছোবলা হয়, সেটা দিয়ে যে রশি তৈরি করা হয়, এটা তার সঙ্গে সম্পৃক্ত। এবং বাংলাদেশ এবং ভারতীয় অঞ্চলে আমরা কখনো কখনো কিছু নারীর নাম রেখেছি, আবার প্রকৃতির সঙ্গে মিলিয়েও নাম প্রস্তাব করা আছে, যেমন মেঘ আছে, তারপরে চপলা আছে, এই ধরনের। এইভাবেই আসলে নামকরণগুলো করা হয়। এবং এইগুলি বর্তমানে আপনার রিজিওনাল স্পেশালাইজ মেটেরোলজিক্যাল সেন্টার,
তাদের ওয়েবসাইটও দেওয়া আছে, এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে সাইক্লোনে ক্লিক করলে সেখানেও এই নামগুলি সব না দর্শকরা জানতে পারবেন। যেমন এই যে রোয়ানাটা যেটা আসলো, রোয়ানো, তো রোয়ানো যেটা আসলো, মনে করেন যে ওদের নামকরণ অনুযায়ী, এটা কি তার মানে কি এরকম দেখায় যে না ওই অঞ্চল থেকে যখন এটার উৎপত্তি হবে এরকম কোন জিনিস আছে? না, কোনো অঞ্চল না, আসলে ওই মিটিং এ মানে যারা অংশগ্রহণ করেন ওই দেশের ডেলিগেটরা, তারা সরকারের সঙ্গে আলোচনা করে ওই নামগুলো নিয়ে আসেন, নিয়ে এসে ওই মিটিং এ প্রস্তাব করেন। প্রস্তাব করার পরে সেটি অনুমোদিত হয়েছে। যেমন আমাদের আগে সাইক্লোন মহাসেন আঘাত এনেছে, এবং এটা নিয়ে কিছু বিতর্ক হয়েছে। কি বিতর্ক? যে মহাসেন শ্রীলঙ্কার একজন ভালো রাজার নাম। এখন ভালো রাজার নাম যখন আপনার ঘূর্ণি খারাপের মধ্যে চলে আসলো, সেটা নিয়ে ওই দেশে আবার সমস্যা হয়েছিল। তো পরবর্তীতে ওই দেশের সরকার এই নামটিকে পরিবর্তন করার জন্য অনুরোধ করেছেন। ওনারা ভিয়ারু নাম দিয়েছেন, কারণ ভবিষ্যতে যখন কেউ স্টাডি করবে তখন যেন কেউ এই মহাসেন নাম হিসেবে ব্যবহার না করেন। এটা হলো সংক্ষিপ্ত ইতিহাস। আমরা বহাল তবিয়তে মহাসেন নামটা ব্যবহার করছি। আতিফা বলেন যে এই যে মানে এখন যে মানে আঘাতটা, এই যে সাইক্লোন প্রথম মনে হয় মৌসুমের প্রথম ইয়েটা মনে হয় এটাই হলো, আপনি আমাকে একটু বলেন ওয়েদার চেঞ্জে রেডিক্যাল চেঞ্জ আসে, আপনি যেটা বলছিলেন যে প্যাসিফিক ইয়েতে যে ইয়েটা সৃষ্টি হয়েছে, তো এতে কিন্তু গত 6 মাসে আপনি যদি আমাদের 5 মাসের ইয়া দেখেন, অস্বাভাবিক তাপমাত্রা, অস্বাভাবিক, কখনো বৃষ্টি, কখনো ঝড়, কখনো ঠান্ডা, কখনো গরম, এইরকম ওয়েদার কিন্তু এর আগে কখনো এই পর্যায়ে গত মাস থেকে যেভাবে ছিল এরকম টেম্পারেচার আমরা দেখিনি। এর পেছনে এটা কোন জায়গায়? কয়েকটা এক্সট্রিম ইভেন্ট, একদম চরম ঘটনা ঘটে গেছে। গত এপ্রিল ছিল পৃথিবীর জানা ইতিহাসে উষ্ণতম মাস। 2015 সাল ছিল পৃথিবীর ইতিহাসে উষ্ণতম বছর। 2005 থেকে 15 পৃথিবীর ইতিহাসে উষ্ণতম দশক। অর্থাৎ এই যে উষ্ণতমতা চলছে, এটা একটা ভয়াবহ অবস্থা, এবং এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের সামগ্রিক সংশ্লিষ্টতা আছে। আরেকটা যেটা এই বছরে বিশেষ করে এর সঙ্গে এল নিনো বলে একটা ফেনোমেনা, যেটা প্যাসিফিক নর্থ দক্ষিণ আমেরিকার পাশ থেকে ওই সমুদ্রটা আরো বেশি গরম হয়, এবং তার পরিমাণ যে বলা হচ্ছে সেটা 0.6 ডিগ্রির কন্ট্রিবিউশন, আর জলবায়ু পরিবর্তন প্রায় 0.9 ডিগ্রি, অর্থাৎ 1.5 ডিগ্রি সামগ্রিকভাবে সবকিছু উত্তোলন করে ফেলেছে মানুষ অস্থিরতা। এখন এই আমাদের যে ঘূর্ণিঝড়ের সাথে সম্পর্কটা কি? ঘূর্ণিঝড়ের সাথে সম্পর্কটা হচ্ছে যে ঘূর্ণিঝড় যত টেম্পারেচার বেশি হবে, বাষ্পায়ন, পানির বাষ্পায়ন তত বেশি হবে। তার মানে ঘূর্ণিঝড় কিন্তু জলবায়ু দ্বারা তৈরি হয় না, তৈরি হয় প্রাকৃতিক কারণে, ঘূর্ণনের কারণে। পৃথিবীর এটা একটা, ওনারা ভালো বলবেন, আমরাও বলতে পারবো। কিন্তু যে মূল কারণটা জলবায়ু পরিবর্তনের, সেটা হচ্ছে এর তীব্রতাটা বাড়িয়ে দেয়, এর ওজনটা বাড়িয়ে দেয়। অর্থাৎ আপনি ছোট বুলেট আর বড় বুলেটের মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধান। তো এখন এই বছর বিশেষ করে আমরা কতগুলো, যেমন আমাদের যে সময় আমাদের মৌসুমী বায়ুর আসা উচিত, সাধারণত আমরা বলে থাকি পয়লা বৈশাখ রাত্রিবেলা একটা কালবৈশাখী হবে, তারপরে আমাদের বৃষ্টি নামবে। তা কিছু হয়নি। আমরা 14 দিন পেছনে। কৃষিবিদরা বলেন যে 10 দিন যদি মৌসুমী বায়ু অর্থাৎ বৃষ্টি আসা দেরি হয়, তাহলে প্রচন্ড ক্ষতিগ্রস্ততা, খরা হয়ে যাবে। এই খরা আমরা কিছুটা পারিন্দ্র অঞ্চলে দেখতে পাচ্ছি, কিন্তু ভারতে প্রচন্ড ক্ষতিগ্রস্ততা, আত্মহত্যা থেকে শুরু করে কোনো কিছু বাকি নেই। তাহলে এই তীব্রতা গুণ হচ্ছে। এখন এইবারের যে আমাদের রোয়ানু, সেটা কি খুব তীব্র? আমার কাছে মনে হয় না এটা মহাতীব্র। তীব্র, কিন্তু মহাতীব্র নয়। এই সময় সৌভাগ্যবশত এখন কিন্তু পূর্ণিমা, আমাদের বৌদ্ধ পূর্ণিমা চলছে। পূর্ণিমায় আমার জল জলের পানি এমনি বেড়ে ওঠে, এমনি থাকে। এখন এটা যদি দিনের বেলা না ভেঙে রাত্রিবেলা ভাঙতো, তাহলে মৃত্যুর সংখ্যা আরো অনেক বেশি বেড়ে যেত। কারণ মানুষ যাবে কোথায়? শিশুরা তখন হয়তো পড়ে যেত, ইত্যাদি, নারী এইসব পড়ে যেত, বিভিন্ন ধরনের ঘটনা। অর্থাৎ ক্ষতিগ্রস্ত তো হয়েছে, 23 জন মারা গেছে। প্রত্যেকটি মৃত্যু একটি মর্মদায়ক ব্যাপার। কিন্তু মৃত্যুর সাথে যে ওটা হচ্ছে মর্টালিটি, মরবিডিটি, যে ক্ষতিগ্রস্ততা, সেটা কিন্তু কম হয়নি। কতগুলো গ্রাম
শেষ হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভোলাতে, জি, কতগুলো গ্রাম একদম উপচে নিয়ে গেছে। আর কতগুলো ক্ষতিগ্রস্ত, যেটা আমরা বলি যে টোটাল ইম্প্যাক্ট, আমার ঘটনাটা সামগ্রিক ইম্প্যাক্ট হচ্ছে তিনটে বড় ঘটনা, তিনটে বড় দিক। একটা হচ্ছে ইভেন্ট ইন্টেন্সিটি, কত তীব্রতার সঙ্গে এটা হচ্ছে। বলা হচ্ছে 60 থেকে 100 কিলোমিটার, এটা যদি 70 থেকে 120 কিলোমিটার হতো তাহলে এর 5 গুণ লোক মারা যেত ধরা যায়। এখন সেই তীব্রতা একটা। দ্বিতীয়টা হচ্ছে আমার বেস লাইন কন্ডিশন, মারা গেছে কারা? বাঁধ ভেঙে মারা গেছে, অর্থাৎ বাঁধটা কিন্তু সাইক্লোনের কারণে না, বাঁধটা দুর্বল ছিল, সেই দুর্বলতা আমরা আগে সারালে এই 7 জন মারা যেত না। আর বেশিরভাগ মারা গেছে ঘরের উপর চাপা পড়ে। এই ঘর যদি ভালো শক্তিশালী ঘর হতো তাহলে হয়তো অনেকে মরতো না। তার মানে এটা হচ্ছে আমার উন্নয়ন পরিসরের যে বেস লাইন, যে ভিত্তি অবস্থা, সেটা অর্থাৎ আমরা দারিদ্র দ্বারা তারা মারা গেছে, গরিব সবচেয়ে বেশি মারা গেছে। তাহলে দারিদ্র যারা, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। একই সাথে তৃতীয় পার্টটা হচ্ছে যে এই জন্য আমার স্পেসিফিক প্রিপারেশন, প্রিপেয়ার্ডনেস এবং আমরা বলি অ্যাডাপ্টেশন কি আছে। এখন 5 লক্ষ লোক সরিয়ে নেওয়া হয়েছে 3,500 শেল্টারে, 5 লক্ষ লোক বেঁচে গেছে। একজন বলছিলেন যে কালকে দুপুরে খাওয়া পেলে আমি খেয়ে যদি পানি নেমে যায় আমি চলে। তাহলে এই যে একটা অবস্থান আমাদের, তারপরে আমাদের যে সিপিপি যেটা কোস্টাল প্রিপেয়ারনেস প্রোগ্রাম, সাইক্লোন অদ্ভুত। এটা এবার বলা হচ্ছে 50,000 ভলেন্টিয়ার কাজ করেছে। এই ভলেন্টিয়ার গুলো, তাদেরকে কেউ পয়সা দেয় না, তাদের নিজেদের ক্ষমতায়, নিজেদের উদারতায় যুদ্ধ, এই মহা প্রলয়ের মাঝে তারা এগিয়ে গেছে। তাদের নিজের বাড়ি আছে, তাদের বউ স্ত্রী আছে, কন্যা আছে, তাদের দিকে তার খেয়াল নেই, সে জনগণের উপকার করতে এসছে। এই যে মহানুভবতা, এটা পৃথিবীর, আমি আমার ক্ষুদ্র ইসে ক্ষমতায় আমি নোবেল প্রাইজ কমিটির মেম্বার ছিলাম, সেখানে আমি এটাকে নোবেল প্রাইজ পাওয়ার জন্য আমি রেকমেন্ড করেছি। স্যার, আপনি একটু বলবেন যে এই যে আমাদের আগেকার ব্যবস্থাপনার এখনকার যে বর্তমানে যে ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য কি আছে দুর্যোগ ব্যবস্থাপনা? যদি আমি সাইক্লোন দিয়ে শুরু করি, তাহলে এই ব্যবস্থাপনার মধ্যে গুণগত উৎকর্ষ সাধন বহুলাংশেই হয়েছে, পার্টিকুলারলি সাইক্লোন ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ফর এক্সাম্পল, যদি আমি সংকেতের কথা বলি, আমাদের সংকেত এখন ডিসিমিনেশন যেটি হয় সেটি ঢাকা থেকে ডিস্ট্রিক্ট লেভেলে যায়, এবং সেখান থেকে কিছুক্ষণ আগে আতিক ভাই যেটা বললেন সিপিবির ভলেন্টিয়ারদের কথা, এবং তারা সেটা পরিষ্কারভাবে ডিসিমিনেশন করে থাকে। আর এর বাইরেও ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে, উপজেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে। এটি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটি একটি বড় ধরনের উদাহরণ। এই ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটিগুলোকে স্পেসিফিক দায়িত্ব দেওয়া হয়েছে, তারা দুর্যোগকালীন সময়ে তারা কি করবে। তো ডিজাস্টার ম্যানেজমেন্ট যখন এই ধরনের কোনো সংকেত বা এই ধরনের কোনো ইনফরমেশন তারা পায়, তখন তারা বসে তাদের করণীয়টা নির্ধারণ করে। পাশাপাশি আমাদের যে সিপিবির ভলেন্টিয়াররা আছে, এবং কিছুক্ষণ আগে আরেকভাবে যেটা বললেন, মহানুভবতা এমন একটা পর্যায়ে এই সিপিবির ভলেন্টিয়ারদের মধ্যে 12 জন বিভিন্ন সময়ে এরা কিন্তু নিজেরা অন্যের জীবন রক্ষা করতে গিয়ে নিজেরা প্রাণ হারিয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য ইউনিক এক্সাম্পল ইন বাংলাদেশ। কিন্তু এর নামটা মানে হয়তো আপনাদের কাছেই আছে, এইভাবে সামনের দিকে আসছে না। অ্যাকচুয়ালি সিপিবি গঠিত হয় অনেক আগে, 1970 সালের ঘূর্ণিঝড়ের পরে তখন এই সিপিপিটা গঠিত হয়। এটা হলো ইন্টারন্যাশনাল রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি 70-এর ঘূর্ণিঝড়ের পরে এখানে আসে, এবং তারা সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামটা তারা শুরু করে, এবং 6 মাস পরে এটা কিন্তু তারা ক্লোজ করে। তারপর 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখনকার তাদের যে ডেলিগেটস এখানে ছিল, তাদের ডেলিগেটস বঙ্গবন্ধুর সাথে দেখা করে এবং বলেছিল যে এটি তো সরকারের সহযোগিতা ছাড়া এরকম একটা প্রোগ্রাম করা যায় না, এবং বাংলাদেশ যেহেতু কোস্টাল এরিয়া দুর্যোগ প্রবণ, সাইক্লোন আমাদের এখানে আছে, তখন বঙ্গবন্ধু সেই সময়ে এটিকে সরকারের একটি প্রোগ্রাম হিসাবে এটা নেয়। তবে এটি আমাদের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে এটা যুক্ত ছিল। সেই সময়ে বঙ্গবন্ধু কিন্তু 20 লক্ষ টাকা বরাদ্দ তখন দিয়েছিল এই সিপিবিকে। সেই সময়ে তখন 20,000 ভলেন্টিয়ার তারা তৈরি করেছিল। এখন এটা গিয়ে দাঁড়িয়েছে 55,000-এরও বেশি ভলেন্টিয়ার সিপিবির আছে। এইভাবে যদি আমি সাইক্লোন দুর্যোগ ব্যবস্থাপনার একটা এক্সাম্পল দেই,
তাহলে সাইক্লোন দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের প্রভূত উন্নতি সাধন হয়েছে। সর্বশেষ যে জিনিসটি, যে আমাদের এখানে সাইক্লোন শেল্টার, আমাদের 37-এর মতো সাইক্লোন শেল্টার আছে। এর পাশাপাশি এখন আরো বেশ কিছু সাইক্লোন শেল্টার কনস্ট্রাকশন আছে। সেগুলো নতুন সাইক্লোন শেল্টারগুলো যেগুলি আছে, অভিজ্ঞতার আলোকে সেই নতুন সাইক্লোন শেল্টারগুলোতে গবাদি পশু কোথায় থাকবে, নারীরা কোথায় থাকবে, সেখানে পানি স্পেসিফিকভাবে ডেলিনিয়েশন করে দেওয়া আছে কোথায় থাকবে, এই ধরনেরও ব্যবস্থা সেখানে আছে। সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট একটা গাইডলাইনও প্রণয়ন করা হয়েছে। সেই গাইডলাইনের মধ্যে বলা আছে যে সে সাইক্লোন শেল্টার যখন করা হবে তখন ইনান্ডেশন ডেপথ, অর্থাৎ এর আগের স্টর্ম সার্জগুলোর আলোকে, জলোচ্ছ্বাসের আলোকে পুরো কোস্টাল এরিয়ার একটা ম্যাপ তৈরি করা হয়েছে। সেই ম্যাপের আলোকে কোন জায়গায় সাইক্লোন শেল্টারের প্লিন্থ লেভেল অথবা কোন জায়গায় সাইক্লোন শেল্টারের নিচ তালা সাধারণত খালি রাখা হয় এবং দোতলার হাইট কতটুকু হবে সেটাও কিন্তু নির্ধারণ করে দেওয়া আছে। পাশাপাশি আমাদের 2012 সালে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট হয়, সেখানে এই কথা পরিষ্কারভাবে বলা আছে, আদার দ্যান দ্য সাইক্লোন শেল্টার, যদি কক্সবাজার, টেকনাফ, আমাদের এই যে কোস্টাল এরিয়া যে শহরগুলো আছে, এই শহরগুলো যে হোটেলগুলো আছে, সাইক্লোনের সময়ে সাইক্লোন শেল্টারের সংকুলন না হলে এই হোটেলগুলোতে মানুষকে আশ্রয় দিতে হবে। এটি কিন্তু পরিষ্কারভাবে আমাদের সাইক্লোন শেল্টার আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট আছে, সেই অ্যাক্টে একদম পরিষ্কারভাবে ডিলিনিয়েশন করা আছে। তারপরে মানুষকে যে রিলিফ সামগ্রী দেওয়ার, সেই ক্ষেত্রে স্বচ্ছতা কিভাবে আনা যায় সেগুলিও কিন্তু বলা আছে। এবং ধীরে ধীরে আমাদের পার্টিকুলারলি বন্যা এবং সাইক্লোন, এই দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ পৃথিবীর কিন্তু একটা রোল মডেলে পরিণত হয়েছে। আচ্ছা, শামসুল আমাকে একটু বলবেন যে আপনারা এই যে রোয়ানু নিয়ে আপনারা যে চিন্তাটা করছিলেন যে এটা আসলে কতটুকু হিট করতে পারে বা কতটুকু ক্ষয়ক্ষতি হতে পারে, আপনারা যা ভাবছিলেন তার সঙ্গে কি মিল আছে? আমার মাথায় যেভাবে চিন্তাটি এসছে সেটা হলো, আমি তো পর্যবেক্ষণ করছিলাম, আমি প্রথমেই লক্ষ্য করলাম যে এটি যখন সাইক্লোনও ছিল না, গভীর নিম্নচাপ ছিল, তখনই শ্রীলঙ্কায় যে ড্যামেজটা হলো, অনেক বড় ধরনের ড্যামেজ হয়েছে, ভূমিধস, পানি পড়ে। হ্যাঁ, তো সেটি থেকে আমি খুব কনসার্ন ছিলাম যে কি হতে পারে। তো আমরা এটার গতিবিধি লক্ষ্য করছিলাম এবং এটি অনেক দূরে ছিল, ধরেন প্রায় 1500 কিলোমিটার দূরে। তারপরেও সাধারণত আমরা যখন 4 নম্বর সতর্ক সংকেত দেই, আমি কিন্তু তার অনেক আগে দিয়েছি। এর মধ্যে কিছু বিষয় ছিল। একটা বিষয় ছিল যে আমি লক্ষ্য করলাম যে শ্রীলঙ্কার ক্ষয়ক্ষতি, আর দ্বিতীয় বিষয় হলো যে আমার চিন্তা ছিল যে এটা অনেক দূরে আছে। অনেক সময় সাইক্লোন অনেক দূর অতিক্রম করে আসার পরে সে দুর্বল হয়ে যায়। তাহলে সেই জায়গাটা আমার একটা দুশ্চিন্তা ছিল যে আমি এখন দিতে গেলে যদি না হয় তাহলে আমার সুনাম কিছু ক্ষতি হতে পারে। দ্বিতীয় বিষয় ছিল যেটা কাজ করেছে আমার মাথায়, যে প্রায় সময় কেন জানি দেখেছি আমি যে আমরা যখন ওয়ার্নিং সিগন্যালটা দেই, সরকারি ছুটি পড়ে যায়, বন্ধ করে যায়, তখন ব্যবস্থাপনা কার্যক্রমে এক ধরনের সমস্যার সৃষ্টি হয়। এইসব কিছু বিবেচনা করে আমি দেখলাম যে এরপরে আমি যখন বুঝতে পারলাম যে ঘূর্ণিঝড়টি আসলে রিকার্ভ করে বাংলাদেশের দিকে আসবে, সেটি বোঝার একটি কারণ হলো যে এখন থেকে ধরেন 15 বছর আগে এই যে মিটেরোলজি, এই সায়েন্স, এটা যে পর্যায়ে ছিল, আজকের দিনে এটি অনেক উন্নত হয়েছে। তো সেই উন্নত প্রযুক্তি জ্ঞান আমাকে সহায়তা করেছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো সেই কারণে আমি প্রথমে প্রজ্ঞার ব্যবহার করেছি। আমার মন্ত্রণালয়ের যিনি সচিব, আমি ওনার সঙ্গে কথা বলেছি যে এটি এখনো কিন্তু আমাদের যে নর্মাল প্র্যাকটিস, সেই প্র্যাকটিসে এই কাজগুলো করার সময় না, কিন্তু আমি এটা করতে চাচ্ছি। তো উনি আমাকে বললেন যে না, ইউ গো অন। তো সেই হিসাবে আমি দুর্যোগ সচিবের সঙ্গে আলাপ করলাম, করে প্রথম আমরা সিগন্যালটা দিলাম হলো 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত, সেটি হলো ঘূর্ণিঝড়ের জন্য। এখন সেটি দেওয়ার পরে এর পরের দিনই বন্ধ ছিল। এখন এরপরে আমার সামনে চ্যালেঞ্জ আসলো যে আমি তো 5, 6, 7 দেব, তো 7 দিতে গেলে শুক্র শনি, এখন আমার লিড টাইম চিন্তা করতে হবে। আমি একটা সময়ে সংকেতটি জারি করলাম, কিন্তু সে সময় মানুষ সময় পেল না কমিউনিকেট করে সে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য যে সময়টুকু দরকার সেটি পেল না, তাহলে তো এটি মানে এফেক্টিভনেস কমে যাবে। তো এই ক্ষেত্রে আমি তখন, এর পরের দিন ছিল শুক্রবারই, আমি দিনের বেলায়
5, 6, 7 বিপদ সংকেতটি জারি করি। এবং আমি আরেকটি যেটি এবার লক্ষ্য করলাম যে আমরা সবাই প্রোঅ্যাক্টিভ ছিলাম, ফুল ব্যবস্থাটি ইন্টিগ্রেটেড হতে কাজ করার চেষ্টা করেছি। আমার নিজের প্রশাসনিক মন্ত্রণালয় আমাকে সাহায্য করেছেন, দুর্যোগ সচিব আমাকে সাহায্য করেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ মন্ত্রণালয়, আমরা মিটিং করেছি। পাশাপাশি আরেকটি জিনিস হলো এই যে গণমাধ্যম, বিশেষ করে প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া, ওনারাও এবার কিন্তু প্রোঅ্যাক্টিভ রোলটা প্লে করেছেন। সকলের প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার কারণেই আসলে এই পর্যন্ত আমরা এসেছি, এটুকুই আমার ধারণা। মানে এটা মনে হচ্ছে অথবা উনি যেটা বললেন একটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হচ্ছে, যে নিজের ধারণা থেকে, নিজের অভিজ্ঞতা থেকে কাজ করে আগে থেকে ব্যবস্থা নেওয়া। তার মানে হলো যে শুক্রবার দিনে পড়লে কি হবে আমি চিন্তাই করলাম না, দিয়ে দিলাম শুক্রবারের সিগন্যাল 7 বিপদ সংকেত, তারপরে শুক্রবার দিনে কেউ নাই, তখন তাকে ছুটি বাতিল করা আনেন, ওকে খুঁজে পাবেন কোথায়? ও তো আগে প্রিপারেশনে চলে গেছে অন্য কোনো জায়গায়। তো এইটা কিন্তু একটা মানে আমাদের এবছর আমি খুব মানে পুঙ্খানুপুঙ্খরূপে দেখতে চেয়েছি। আমার ব্যক্তিগত ধারণা, কোঅর্ডিনেশন বলে যে জিনিসটাকে আমরা সবসময় অপবাদ দিয়ে থাকি, এবার কোঅর্ডিনেশন খুব ভালো ছিল। আতিক ভাই একটা কথা বলি, অপবাদ বলেন নাই কারণ কোঅর্ডিনেশনের যে জিনিসগুলো আমরা দেখতে পাই না, ন্যায়সঙ্গত হয়। অপবাদ মানে খারাপ কিছু, ন্যায়সঙ্গত ভাবেই যে গ্যাপ থাকে, এবার সেই গ্যাপটা কম ছিল। দ্বিতীয় কথা হচ্ছে এই যে উনি যে 1500 কিলোমিটার আগে থেকে ব্যাপারটাকে দেখতে পাচ্ছেন, এখন এই ঘূর্ণিঝড় কোন পাগলামি পথে চলবে বড় কঠিন। শেষ মুহূর্তে আপনার মনে হয় আয়লা মনে আছে ভারতে চলে গেল, ওই পশ্চিমবঙ্গে আবার ফিরে এলো বাংলাদেশে, বিভিন্ন ধরনের হতে পারে। আমরা যে প্রথম ম্যাপ দেখেছি, প্রজেকশন ম্যাপ, যেটা ওনাদের আগের দেয়া, এবং এটা শুধু ওনার সাইট নয়, আন্তর্জাতিক সাইট থেকে সেটার মতোই প্রায় গেছে। যে কোথায় এই আমাদের মেঘনা এস্টুয়ারি দিয়ে ঢুকবে, এদিক দিয়ে যে মিজোরামের ওদিক দিয়ে উঠবে, মোটামুটি সেই পথ তারা। এখন হতে পারে এটা ডিসিপ্লিন ছিল, হতে পারে আমাদের প্রেডিকশন ভালো ছিল, কিন্তু এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই আজকাল ওয়েদার মডেলিং এর যে পরিমাণ কাজ হয়েছে, তার বহু কাজ হয়েছে মেট্রোলজিক্যাল সিস্টেমে, বহু কাজ হয়েছে জলবায়ু পরিবর্তনে, বহু কাজ হয়েছে স্যাটেলাইটের ইমপ্রুভমেন্টে। কারণ প্রতি মুহূর্তে এত স্যাটেলাইট চলছে যে ডেটার অভাব হয় না, এখন আগে থেকে বলা যেতে পারে। সামগ্রিক মিলিয়ে আমরা একটা অনেক সুযোগের সম্মুখীন ছিলাম, কিন্তু জ্ঞানের সুযোগ অনেক সময় হারানো হয়, সেটা এবার হারায়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে জনগণকে প্রস্তুত করা, এই যে 55,000 লোককে প্রস্তুত করে সাধারণ মানুষ, এখন আগে বলা হতো যে মহিলারা বলেছেন, আমরা আগের সাইক্লোনে দেখেছি, আমি যদি যাই আমার গরু মইরা যায়, আমার জীবনের বাঁচার কোনো অর্থ, বাড়ির কোনো কিছু থাকবে না। জি, তো সেটা হচ্ছে এই যে সাইক্লোন শেল্টারের সঙ্গে কেল্লা করা, সেখানে গবাদি পশু রাখা, এটা একটা বিরাট ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে সাইক্লোন শেল্টার এখনো মানুষের জন্য বেশ দূরে, তাকে দৌড়াতে হয় ওই যার বয়স 70-75, আমার নানি, তিনি কিভাবে দৌড়ে যাবেন। আমরা এখন যেটা বলছি নতুন চিন্তাধারা ভবিষ্যতের জন্য, যে গ্রামে গ্রামেই এমন একটা বাড়ি করে দেওয়া হচ্ছে, একটা স্কুলকে, একটা মসজিদকে, যেটা মাল্টিপারপাস হিসেবে কাজ করবে, অর্থাৎ বেশি দূর যেতে হবে না। এই আমরা সমস্যাটার সমাধান কি মানুষ অত দূর যাবে, নাকি সমাধানটাকে মানুষের কাছে নিয়ে আসবো, এটা যদি আমরা করতে পারি তাহলে অনেক সুযোগ হবে। তার কারণ হচ্ছে যে সাধারণ মানুষ যেটা সুবিধাটা পেতে চায়, একটা নিজের পরিচিত হলে আপন লোকজনের ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতে পারে, এক জায়গায় 3 দিন থাকা হতে পারে, পয় প্রণালীর ব্যাপার সমস্ত তো আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে। কিন্তু এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে এই যে সামগ্রিক ক্ষতিগ্রস্ততা, এটার ভিত্তিটা হচ্ছে আমাদের দুর্বল উন্নয়ন অবস্থা অথবা অতি দারিদ্র। প্রতিদিন আমাদের 30,000 লোক দারিদ্র থেকে বেরিয়ে আসছে মানে কি, $1.75 থেকে সে বেরিয়ে এসে আরেকটু, তার মানে সে বড়লোক হয়ে যায়নি, তার মানে তার অবস্থা ভালো হয়ে যায়নি, তার নিউট্রিশন বেড়ে যায়নি, তার শিশু নিশ্চিন্ত নেই লেখাপড়া। সামগ্রিকভাবে আমরা যে উন্নতির পথে চলছি, এই উন্নতির পথে আর কয়েক বছর চললে এই ক্ষতিগ্রস্ততা আমাদের কমে আসবে। উনি যেটা বললেন যে গ্রাম বা 2টা গ্রাম বা 3টা গ্রাম মিলিয়ে যদি, যেমন দূরে দূরে, যেমন চলাঞ্চলে যাতে অনেক দূরে থাকে, বা ওরা এই জায়গাগুলোতে শেল্টার নিতে হলে ওদেরকে চর থেকে বেরিয়ে আসতে হয়, বেরিয়ে এসে মেইন জায়গাতে স্ট্রিমে আসতে হয়,
এইরকম একটা জিনিস আছে। এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা যে উঁচু জায়গাগুলোতে, কাছাকাছি জায়গাগুলোতে যাতে মানুষ শেল্টার নিতে পারে? সাইক্লোন শেল্টারগুলো যখন করা হয়, প্রথম দিকে সাইক্লোন শেল্টার যেটা 90-এর ঘূর্ণিঝড়ের পরে, যে ঘূর্ণিঝড়ে প্রায় 1,38,000 মানুষ 1,38,000 মানুষের প্রাণহানি ঘটে। সেই ঘূর্ণিঝড়ের পরে এখন আমাদের দেশের সাইক্লোন শেল্টার কনস্ট্রাকশন কিন্তু ব্যাপক হারে হয়েছে। তখন আমাদের একটা স্টাডি ছিল, আমি দেখেছি যে আমাদের রাজনৈতিক বিবেচনায় কিন্তু এর বিষয়ে বলেছেন এই জায়গায় সাইক্লোন শেল্টার করো, যেখানে বস্তুত অর্থে কোনো ধরনের ইনন্ডেশন হবে না, দরকার নেই, সেই জায়গায় সাইক্লোন শেল্টার হয়েছে। পরবর্তীকালে সাইক্লোন শেল্টারগুলো হওয়ার পূর্বে কিছু স্টাডি হয়েছে যে কোথায় উইন্ড ভেলোসিটি কত ছিল এবং সেই জায়গাতে বস্তুত অর্থে কত মানুষের আবাসস্থল, কত মানুষকে আশ্রয় নিতে হবে, সেই পদ্ধতিগুলো এখন অনুসরণ করা হয়। ওয়ার্ল্ড ব্যাংক সেই স্টাডিটা করেছে এবং সেই স্টাডির আলোকেই কিন্তু এখন কিছু সাইক্লোন শেল্টার যেগুলো আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, যেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট করছে, ওর আলোকেই কিন্তু সাইক্লোন শেল্টারগুলো এখন করছে। আমাদের 91-এর সাইক্লোনের পরে জনগোষ্ঠীর বৃদ্ধির কথা বিবেচনা করে কোস্টাল এরিয়াতে আমাদের একটা হিসাব করা হয়েছিল প্রায় 6,000 সাইক্লোন শেল্টার প্রয়োজন। এখন আমাদের আছে সেখানে 4,000 সাইক্লোন শেল্টার। আমাদের যদি আর 2,000 সাইক্লোন শেল্টার করা যায়, আমার একটা ধারণা যে তাহলে মানুষের এমনিতেই কিন্তু মানুষ এখন নিজের আবাসস্থলকে বিবেচনায় রেখে আর একটু ভালো আর করা গেলে পরে বাকি 2,000, আর আমাদের এখন অর্থনৈতিক অবস্থার যে পর্যায়ে, সেখানে বাকি 2,000 সাইক্লোন শেল্টার কোস্টাল এরিয়াতে করা কোনো বিষয় না। তো এই 2,000 সাইক্লোন শেল্টার করা গেলে পরে আমরা টু সার্টেন এক্সটেন্ট ইঞ্জিনিয়ারিং যে ইঞ্জিনিয়ারিং মেজারের কথা আমরা বলি, কনস্ট্রাকশন অফ সাইক্লোন শেল্টার মানুষ শেল্টারে আসবে। দ্বিতীয় হলো এমব্যাঙ্কমেন্ট যেগুলো আছে, যেগুলো 60-এর দশকে করা হয়েছে কোস্টাল এরিয়াতে, পোল্ডার আছে আমাদের 123টা। পোল্ডারগুলোকে কেন্দ্র করে আমাদের প্রায় 5,335 কিলোমিটারের মতো আমাদের এমব্যাঙ্কমেন্ট আছে। এই এমব্যাঙ্কমেন্টগুলো করা হয়েছে 50 বছরের আগে। এগুলোকে যে সংস্কার কাজটা অথবা হিউম্যান অ্যানথ্রোপোজেনিক ইন্টারভেনশনের কারণে মানুষ, রিসার্চ বলুন, অন্যান্য কারণে নিজেরা মানুষ কিন্তু নিজেরাই কেটেছে। আতিক ভাই কিছুক্ষণ আগে বললেন যেটা এটা উন্নয়ন এর ফেলিউর অফ দ্য ডেভেলপমেন্ট। আমরা করার সময় আমরা মানুষকে ইকুয়ালি সচেতন করতে পারি নাই যে এগুলোর উপর অত্যাচার করা যাবে না, এগুলো হলো সাধারণ মানুষের জন্য, কমিউনিটির জন্য সেফ গার্ড। এইভাবে কিন্তু আমরা মানুষকে প্রিপেয়ার করতে পারি নাই, বিধায় মানুষের অত্যাচারেই কিন্তু এমব্যাঙ্কমেন্টগুলো দুর্বল হয়ে গেছে। আর সেই জন্যই কিন্তু এমব্যাঙ্কমেন্টগুলো এখন ভাঙে এবং এমব্যাঙ্কমেন্ট ভেঙে সেটি পানির স্রোতে 7 জন মারা গেছে। আর একটা জায়গায় যে ঘর পড়ে যেটা হলো ঘর পড়ে আনোয়ারাতে 9 জন মারা গেছে, ঘর ভেঙে পড়ে। এখন কোস্টাল এরিয়াতে যে ইনফ্রাস্ট্রাকচার গুলো সেটা সাধারণ মানুষ তৈরি করবে। সাধারণ মানুষকে যদি কিছু প্রণোদনা দিয়ে সরকার থেকে, যেটি ভূমিকম্পের জন্য জাপানে যেটি দেওয়া হয়, এবং প্রথম দিকে যখন জাপানে ভূমিকম্প সম্পর্কে মানুষকে সচেতন করা, তখন কিন্তু মানুষকে কম ইন্টারেস্টে লোন প্রণোদনা দেওয়া হতো। এবং সাধারণ মানুষকে যদি কিছু প্রণোদনা দেওয়া হয় এবং যদি বলা হয় তোমার এই এলাকায় ইন্টেন্সিটি যেটা হল ঘূর্ণিঝড়ের যে গতিবেগ প্লাস ওখানে যে ইনান্ডেশন ডেপথ, প্লিন্থ লেভেল কতটুকু উঁচু হতে হবে এবং এই ঘরটিকে তৈরি করার সময় কিভাবে তৈরি করলে বলে ঘরটি ভাঙবে না, সেই ক্ষেত্রে যদি কিছু প্রণোদনা দিয়ে যদি এটা করা হয়, আমরা এই মৃত্যুর হার এমনি কমে নিয়ে এসেছি আমাদের দেশে। এই মৃত্যুর হার কিন্তু আমাদের দেশে আমরা বহুলাংশে ব্যবস্থাপনা অনেক উন্নত মানের হয়ে যাবে। শেষ পর্যায়ে আছে, আমাকে তো বলবেন যে এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে আমরা যতটুকু এগিয়েছি, সেক্ষেত্রে যেটা হলো যে প্রাকৃতিক আরেকটা যে দুর্যোগ আছে ভূমিকম্পের যে কথাটা, তো সেখান থেকে বারবারই যেটা হয়, আমরা এখান থেকে কোনো তথ্য পাই না। আদতে কেন দেওয়া হয় না বা কি আমি জানি না, কিন্তু দেখা যাচ্ছে যে এই জিনিসটাই আমি আরেকটা আবহাওয়া অধিদপ্তর থেকে আমার সাথে ভালো রিলেশন আছে বলে আমি পেয়ে যাচ্ছি, কিন্তু আমি যখনই ঢাকা অফিসে, কেন্দ্র অফিসে টেলিফোন করছি, এখান থেকে বলা হচ্ছে যে এই বিষয়টা আমাদের মানে এই মুহূর্তে আমাদের পক্ষে বলা সম্ভব না। কেন এটা হচ্ছে জানাচ্ছি। আমাদের দায়িত্ব হলো ভূমিকম্প সম্পর্কে, জাস্ট ভূমিকম্পটি যখন সংঘটিত হয় সেটি কত মাত্রায় সংঘটিত হয়েছে এবং সেটি কোথায় সংঘটিত হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপর এখন এই দায়িত্বটি আছে। তো এটি আমরা মনিটর করে থাকি। আমাদের যে বর্তমানে যে সিস্টেমটি আছে,
তো সেখানে একটু ম্যানুয়াল ইন্টারভেনশন আছে। আচ্ছা। যখনই সংগঠিত হয় তখন ম্যানুয়াল ইন্টারভেনশনের কারণে সেটা কিছুটা সময় নেয়। আচ্ছা। এখন এর মধ্যে আমি যেটা দেখে থাকি সবাই করে থাকেন যে সবাই ইউএসজিএস ওয়েবসাইট জি, দেখেন, জি। সেটা ইন্টারনেটে অ্যাভেলেবেল এবং জি। সবাই সেটা পেয়েও যায়, জি। সেটা সত্যি। এখন আমরাও সেটা করতে চাচ্ছি। তো করার জন্য আমি কিন্তু বিভিন্নভাবেই চেষ্টা করেছি। মাকসুদ কামাল স্যার সিডিএমপিতে কাজ করছিলেন, তখন আমি ওনাকে প্রপোজাল দিয়েছিলাম যে আমার এই কাজটি করে দেন। উনি নিজে কিন্তু বলছেন যে এই ফাইন্যান্সিয়াল লিমিটেশনস এই কথা বলেছিলেন, বাজেটারি এই সেই ইত্যাদি। আমি ওনাকে বলেছিলাম যে প্রাকৃতিক দুর্যোগ, আপনার ল, ইকোনমিক্স এসব কোনো কিছুই মানবে না, আপনি ওই ফাইন্যান্সিয়াল রুল ভেঙে আমাকে কাজটা করে দেন। তো উনি কিন্তু সেটা তখন করতে সমর্থন হননি। আমার চেষ্টা ছিল। তো ইতিমধ্যে আমরা আরো কিছু করছি। চেষ্টাটা হচ্ছে যে আবার যে জিনিসটা হয়, আমি আরেকটা প্রসঙ্গ এখানে তুলতে চাচ্ছি যে যখনই একটা ভূমিকম্প হয় ইউনাইটেড স্টেটস এর অফিসিয়াল ইনফরমেশনটা কি, সেটা হলো ইউএসজিএস থেকে আসে, অন্য কোনো ইনস্টিটিউশন থেকে আসে না। জার্মানিতে আছে একটা। জাপানে কার কাছ থেকে আসছে, সেটা জাপান আবহাওয়া অধিদপ্তর থেকে আসে, অন্য কারো কাছ থেকে আসে না। ইভেন আমি কয়েকদিন আগে চায়নায় গিয়েছিলাম, ওখানে তো আমি ইউএসজিএস পাচ্ছি না। তাহলে ওখানে কে করে? চায়না আর্থকোয়েক অ্যাডমিনিস্ট্রেশন কাজটা করে। তো এখন আমরা যেটা করতেছি, মানুষ এখন আরো কিছু বেশি জানতে চাচ্ছেন। বেশি সেটা কি? নেপালে ভূমিকম্প হলো, আমি তো বলছি যে নেপালে এত মাত্রা ভূমিকম্প, উনি বলছে নেপালে হয়েছে এত, আমার ঢাকায় কত, এটা ঠিক আছে? তো এটা পারবো না। তো এটা পারবো কিভাবে? এটা পারবো সেভাবে আমি যদি আমার নেটওয়ার্কটাকে আরো সম্প্রসারিত করি। তো আমরা এখন ছোট আকারে সম্প্রসারিত করেছি, সেটা 30শে জুন ওই প্রকল্পটা শেষ হবে। কিন্তু ওইটা দিয়ে আমি বলতে পারবো না যে ধরেন ঢাকায় 5, কুমিল্লায় 6, চট্টগ্রামে 2, এই কথাটা বলতে পারবো না। সেটা করতে হলে আমাকে নতুন উদ্যোগ নিতে হবে এবং সেটাতে আমি রাজি আছি যদি বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থা সেটাকে অ্যালাউ করে। আচ্ছা আচ্ছা, না ঠিক, আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনাদেরকে ধন্যবাদ। পাশাপাশি আমি আপনার কথার এটা নিয়েই বলছি যে এটা আমাদের জরুরি ভিত্তিতে দরকার, কিন্তু আমি একটু কারেকশন দিই। আমাদের ওই যেটি আবহাওয়া পরিষদ যেটা সাইসমোমিটার, একটা ভূমিকম্পের একটাই কিন্তু ম্যাগনিটিউড থাকবে, একাধিক না। যেটি নেপালে ভূমিকম্প হওয়ার পরে এখানে যেটি বলা যাবে ভূমিকম্প নেপালে হয়েছে ফর এক্সাম্পল 7.3 ম্যাগনিটিউড, একটাই কিন্তু ম্যাগনিটিউড। এখানে যেটি বলা যাবে সেটা হলো ইন্টেন্সিটি মাপার জন্য আমরা দুইভাবে মাপি, একটা হলো সাবজেক্টিভ। এখন ভূমিকম্প হলো, মাথার উপর যদি এগুলো এখানে পড়ে যায় আমি বলবো ইন এন্ড অ্যারাউন্ড 5 ইন্টেন্সিটি অর 4 ইন্টেন্সিটি। এটি হলো আমাদের সাবজেক্টিভ। সাবজেক্টিভের বাইরে গিয়ে আমরা কিন্তু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে পারি, অ্যাক্সেলেরোমিটার আমরা বলে থাকি। সেই অ্যাক্সেলেরোমিটার থেকে জি ভ্যালু, অর্থাৎ যে টানে পৃথিবী কোনো অবজেক্টকে তার সেন্টারের দিকে টানছে, সে আকর্ষণের বিপরীতে কি ধরনের কম্পন অনুভূত হয়েছে সেটাকে আমরা জি ভ্যালুর মাধ্যমে প্রকাশ করি। জি ভ্যালু যদি 1 হয় তার মানে পৃথিবী পৃষ্ঠে কোনো পাথর থাকলে সে পাথর উপরের দিকে লাফ দেবে, 1 বা 1-এর বেশি যদি হয়, এটাকে আমরা বলে থাকি ইন্টেন্সিটি। এখন এই জি ভ্যালু ব্যবহার করে কিন্তু আমরা বিল্ডিং এর কনস্ট্রাকশনটা কেমন হবে, ডিজাইন কেমন হবে, সেটি আমরা কিন্তু ডিটারমিনেশন করে থাকি। এই যন্ত্র আমাদের দেশে আছে, কিন্তু কোনো কোনো সংস্থার কাছে আছে, এই ইনফরমেশনগুলো আমরা পাই না। ওই সংস্থাগুলোর দুর্বলতার কারণে আমি আর নাম বলবো না। ঠিক আছে, আমি জানি একটা কথা বলা, আমাদের সময় শেষ হয়ে গেছে। একটা কথা, আমরা বন্যা সম্পর্কে 5 দিন থেকে 7 দিন আগে জানতে পারি, সাইক্লোন সম্পর্কে আমরা 3 দিন থেকে 2 দিন আগে জানতে পারি, আর্থকোয়েক আমরা কয়েক সেকেন্ড আগে জানতে পারি না। তো এই জন্যে এর তীব্রতা পরবর্তী, মানে ঘটনা পরবর্তী অধ্যায়ে কি হবে, সেখানে যে 3টি ব্যাপার, একটা হচ্ছে মাত্রাটা কত গভীরে, কত দূরে, এই সমস্ত ক্যালকুলেশন, এবং মাত্রাটা হচ্ছে ঘর্ষণ, ওই যে প্লেট, এই সামগ্রিক মূল্যায়ন করে একটি জায়গায় আসে, যেটা বললেন। আর ঢাকা কুমিল্লার ব্যবধান আমাদের কাছে কুমিল্লা 1.5 ঘন্টা হতে পারে, কিন্তু জিওলজিক্যালি এটা খুব সিগনিফিক্যান্ট না। আমাদের বাংলাদেশের প্রস্তুতি থাকতে হবে, যেখানে বিশেষ করে আমাদের স্ট্রাকচারাল ডিজাইন, সেখানে আমাদের এগোতে হবে এবং ভবিষ্যৎ আমাদের চিন্তা করতে হবে। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।